কোন পর্যন্ত? ড্রাই রান, এরর পড়ছিলাম। ওকে, লেখো একটি, হ্যাঁ, একটি সি প্রোগ্রাম ক্লাস 2, ও সরি, একটি সি প্রোগ্রাম হ্যাঁ লেখার বেসিক নিয়ম। যারা 3টার ব্যাচের তারা কাইন্ডলি আগামী দিন থেকে 3টার ব্যাচে আসবা, নাহলে অন্যরা বুঝতে পারবে না। একটি সি প্রোগ্রাম লেখার বেসিক নিয়ম। একটা সি প্রোগ্রাম লেখার জন্য HTML পড়ছি না, HTML লেখার জন্য কিছু ফিক্সড কথাবার্তা লেখা লাগতো না, প্রোগ্রাম যাই আসুক হেড বডি লেখা লাগতো। এরকম সি প্রোগ্রাম লেখার জন্য ফিক্সড কিছু কথাবার্তা লিখতে হবে। সেটা হচ্ছে প্রথমে হ্যাশ, এটা কি লেখাইছিলাম ওইদিন, ইনক্লুড stdio.h। সি প্রোগ্রামে কোনো বড় হাতের শব্দ ব্যবহার করা যাবে না, সব ছোট হাতের হবে। এটা তাহলে কেস সেনসিটিভ, অবশ্যই কেস সেনসিটিভ। বড় হাতের ব্যবহার করলে ভুল হবে। এখানে যে এসটা বড় হাতের মনে হচ্ছে এটা ছোট হাতের লিখছি। লিখছো? এখন দেখো তো কে কে স্টুডিও লিখছো? কেউ স্টুডিও? শিওর? এটা স্টুডিও না, এটা হচ্ছে stdio। এটার একটা ফুল মিনিং আছে। STDর ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড, আইতে হচ্ছে ইনপুট, ওতে হচ্ছে আউটপুট, এইচতে হচ্ছে হেডার। ঠিক আছে? ইনপুট, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার। এরপরে লিখতে হবে INT, মেইন, একটা ফার্স্ট ব্র্যাকেট, একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু, একটা সেকেন্ড ব্র্যাকেট শেষ। INT কি ইন্টিজার বুঝাইতেছে? ইন্টিজার বোঝাচ্ছে। INT মেইন, একটা ফার্স্ট ব্র্যাকেট, একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু, একটা সেকেন্ড ব্র্যাকেট শেষ। বুঝছো না? বোঝা নাই? শেষ। তো এই হচ্ছে একটা সি প্রোগ্রাম লিখতে গেলে তোমার এই ফিক্সড কথাবার্তাগুলো লিখতে হবে। তো একটা সি প্রোগ্রামের মধ্যে মনে রাখবা সবসময় 3টা পার্ট থাকবে। এটা কিন্তু সি প্রোগ্রামের বাইরে, আমি জাস্ট লিখতেছি। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রথমে লিখতে হয় একটা লাইন, সেটা হচ্ছে সেই লাইনটাকে বলা হয় ডিক্লারেশন লাইন। একদম শুরুতেই লাইনটা লিখতে হবে। এটাকে কি লাইন বলা হয়? ডিক্লারেশন লাইন। ডিক্লারেশন লাইন মানে হচ্ছে যে আমি এই প্রোগ্রামে অনেকটা এরকম যে আমার ক্লাসে বা আমার ব্যাচে যখন আমি একটা নতুন ব্যাচ অ্যানাউন্স করি তখন কি সবাই নাম লেখায় না? তো কে কে পড়বে আমার এখানে কিন্তু নাম এন্ট্রি করা থাকে। তো এরকমভাবে তোমার এই প্রোগ্রামে তুমি কোন কোন ভেরিয়েবল ব্যবহার করবা, মানে কি কি নামের ভেরিয়েবল ব্যবহার করবা, এটা এন্ট্রি করতে হয় আগে। এটাকে বলা হয় ডিক্লারেশন। তুমি এই প্রথমে ডিক্লারেশনে তুমি ওর নাম এন্ট্রি না কইরা তুমি যদি এটা ব্যবহার করো, প্রোগ্রাম ইরর শো করবে, বলবে যে ভুল, আমি ওরে চিনি না। তাহলে শুরুতেই হচ্ছে তুমি যে কয়টা ভেরিয়েবল ইউজ করবা সবগুলাকে, ভেরিয়েবলকে আমরা শিখবো পরে, ডিক্লারেশন লাইনে লিখতে হবে। প্রথমে ডিক্লারেশন লাইন থাকে, এরপরে হইতেছে তোমার এক প্রসেসিং, অনেকগুলা লাইন থাকবে হচ্ছে প্রসেসিং এর মধ্যে। ঠিক আছে? ডিক্লারেশনের পরে জেনারেলি, এখানে আরেকটা জিনিস বাদ গেছে, ডিক্লারেশনের পরে জেনারেলি থাকে হচ্ছে ইনপুট লাইন। ডিক্লারেশন লাইনের পরে জেনারেলি কি থাকে? ইনপুট লাইন থাকে। ইনপুট লাইনের পরে অনেকগুলা প্রসেসিং লাইন থাকে, একটা দুইটা না, অনেকগুলা থাকতে পারে। একটা হইতে পারে, দুইটা হইতে পারে, 5টা হইতে পারে। প্রোগ্রামের কি বলে ইম্পর্টেন্স বা প্রোগ্রামের জরুরি দরকার সাপেক্ষে লাইনগুলা যতগুলা লাগবে ততগুলা লিখতে হবে। লাস্টে থাকে হচ্ছে একটা আউটপুট লাইন। এইটা কি ওইটার মতো IATT ITM? না, ওইটার মতো না। এটা আর কি আমরা এই প্রোগ্রামের যে লাইনগুলো এগুলোকে কয়েকটা টাইপে ভাগ করছি আর কি। এটা কোনো বইয়ের টাইপ না, এটা আমাদের মনে রাখার সুবিধার্থে। তাহলে প্রথমে একটা প্রোগ্রামে কি লাইন লিখতে হবে? ডিক্লারেশন লাইন লিখতে হবে, তারপর একটা ইনপুট লাইন লিখতে হবে, একটা প্রসেসিং লাইন লিখতে হবে এবং একটা আউটপুট লাইন লিখতে হবে। এটা কি লেখা হয়েছে? লেখো দ্রুত। গরম লাগতেছে?
চলছে নাই কিছু লেখো লিখছি ওকে এখন আমরা শুরু করব হচ্ছে অ্যাকচুয়াল পড়াশোনা সেটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম লেখো অ্যালগরিদম কি শিখাইছি না মানুষের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত নির্দেশনা সি প্রোগ্রাম ফ্লোচার্ট লেখা শিখাইছি শিখাইনি সবাই শিখাইছি সংজ্ঞা শিখাইছি আজকে এখন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সবগুলোই শিখব দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম লিখছো প্রশ্নটা লিখছো আচ্ছা তাহলে ফার্স্টে আমরা লিখব হচ্ছে অ্যালগরিদম অ্যালগরিদমে কোনো নির্দিষ্ট নিয়ম নাই মনে রাখবা অ্যালগরিদমে শুধু একটাই নিয়ম সেটা হচ্ছে শুরুতে লিখতে হয় স্টার্ট শেষে লিখতে হয় এন্ড মাঝখানে লেখার কোনো নির্দিষ্ট নিয়ম নাই একদম তুমি নিরেট বাংলা ভাষায়ও যদি লেখো কোনো সমস্যা নেই কথা কি বুঝতে পারছো খালি শুরুতে শুরুটা লিখবা লাস্টে কি লিখবা শেষ আর কোনো নিয়ম নেই কেউ যদি বলে যে কোনো রুল আছে ভুল কোনো রুল নেই ফ্লোচার্টে কিছু রুল আছে অ্যালগরিদমে কোনো রুল নেই তাহলে 1 নাম্বার আমার কি লিখতে হবে স্টার্ট 2 নাম্বারে আচ্ছা এখন 2 নাম্বারে কি লিখবো সেটার জন্য আমার আগে বুঝতে হবে যে প্রোগ্রামটা কি একটা প্রবলেম স্টেটমেন্ট যখন তুমি পাবা অর্থাৎ প্রশ্নে যখন একটা প্রশ্ন পাবা এই প্রশ্ন পাওয়ার পরে তোমাকে দুইটা জিনিস ফাইন্ড আউট করতে হবে আমরা এই যে প্রোগ্রাম তৈরির ধাপসমূহের মধ্যে শিখছিলাম না ইনপুট আউটপুট আগে নির্ধারণ করে ফেলতে হবে এই প্রোগ্রামের ক্ষেত্রে ইনপুট কয়টা ইনপুট কি বুঝছি এখানে আমি যদি দুইটা সংখ্যা তোমার না দিই তুমি কি আমার যোগফল বলতে পারবা তার মানে অবশ্যই এখানে দুইটা সংখ্যা কি ইনপুট তাহলে ইনপুট আছে না নাই আছে না তাহলে দুইটা ইনপুট হচ্ছে দুইটা সংখ্যা আর আউটপুট কয়টা এটা ইম্পর্টেন্ট না আউটপুট কি ধরনের সেটা ইম্পর্টেন্ট আউটপুট কি ধরনের কোনো ভ্যালু আউটপুট আসবে নাকি কোনো টেক্সট আউটপুট আসবে টেক্সট কার মনে হইছে টেক্সট কেন বলছো বলো তো দুইটা সংখ্যার যোগফল কত তোমার আমি প্রশ্ন করলাম একটা সংখ্যা হচ্ছে 5 আর একটা সংখ্যা হচ্ছে 7 উত্তর কত এটা কি কোনো টেক্সট কইছো যে বললাম যে 5 আর 7 এর যোগফল কত স্যার আমি ভালো আছি এটা বলছো হ্যাঁ ভ্যালুই তো বলছো নাকি তাহলে এটার আউটপুট কি হবে ভ্যালু তাহলে শুরু করলাম শুরু করার পরে শুরুতেই আমার কোন কাজটা নিতে কোন জিনিসটা না হইলে আমি এই পরবর্তী ধাপে যাইতে পারবো না সংখ্যা দুইটা তাই না তাহলে আগে দুইটা সংখ্যা ইনপুট নিতে হবে তাহলে আমরা লিখি যে সংখ্যা দুটি বা ইনপুট দুইটা সংখ্যা তাহলে একটা লিখলাম এ আর একটা হচ্ছে বি এটা সরি ভুলে সেমিকোলন দিছি না সেমিকোলন না দিলেও চলবে একটা হচ্ছে এ একটা হচ্ছে বি এখন এ আর বি মানে কি বুঝছো আমি বলি তুমি কি বুঝছো তুমি বুঝছো হইতেছে যে ছোটবেলায় 9 10 এ যে অঙ্ক করছো যে কোনো কিছু না পাইলে লেখছো যে ধরি সংখ্যাটি এক্স তোমরা এখন এটা মনে করতেছো যে এই দুইটা সংখ্যা একটা এ ধরছে একটা বি ধরছে না এটাই তো মনে করছো এটা যদি মনে করে থাকো ভুল মনে করতেছো এটা মানে এটা না এ আর বি হইতেছে দুইটা বাক্স অর্থাৎ দুইটা মেমোরি একটার মধ্যে আইসা একটা সংখ্যা আইসা স্টোর হবে আরেকটাতে আইসা আরেকটা সংখ্যা আইসা স্টোর হবে বুঝতে পারছো আমি যখন লিখছি ইনপুট এ আর বি এর পুরো বাংলা ভাষাটা হইতেছে যে এ নামে একটা বাক্স ক্রিয়েট হবে বি নামে একটা বাক্স ক্রিয়েট হবে যেখানে এর বাক্সে থাকবে প্রথম সংখ্যাটা বি বাক্সে থাকবে হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা সংখ্যা দুইটা কি আমি জানি না কিন্তু বাক্স দুইটা ক্রিয়েট করতে হবে যেখানে সে সংখ্যা দুইটা থাকবে কথা কি বুঝছো আচ্ছা তো এই লাইনটা যখন আমি লিখে ফেললাম মনে মনে আমার ধরে নিতে হবে বাক্স দুইটার মধ্যে কোনো ভ্যালু আছে কথা কি বুঝছি তাহলে এখন কাজ কি এই ভ্যালু দুইটারে কি করা a প্লাস বি করা তাই তো কারণ a প্লাস বি করার পরে কি একটা ভ্যালু তৈরি হবে না
ধরো এ বাক্সের মধ্যে আমি 100 রাখলাম, বি বাক্সের মধ্যে আমি 200 রাখলাম, তাহলে এ আর এ প্লাস বি করলে কত হবে? 300। একটা ভ্যালু তৈরি হইলো না? এই ভ্যালুটা কই থাকবে? এই ভ্যালুটা রাখার জন্য আর একটা বাক্স লাগবে, সেই বাক্সের নাম দিলাম হচ্ছে আমি কি, তাহলে সি ইকুয়াল টু কি, এ আর বি এর যোগফল। অর্থাৎ এখানে সিনারিওটা কেমন হয়ে যাইতেছে, এই লাইনটা লেখার পরে সি নাম আর একটা বাক্স তৈরি হইতেছে। তো আমি যদি এখানে দুইটা বাক্স, একটা নাম এ আর একটা নাম দিলাম বি, এখানে যদি আমি 10 আর 20 দেই, এই বাক্সে অটোমেটিক্যালি চলে আসবে কত? 30। আর এখানে মনে করো আমি যদি 100 আর 200 দেই, এখানে অটোমেটিক্যালি চলে আসবে কত? ক্লিয়ার? তো এই বাক্সে আমি যা দিব সি তো অটোমেটিক্যালি ওই ভ্যালুটা কি হয়ে যাবে? স্টোর হয়ে যাবে। এখন আমার কাঙ্ক্ষিত আউটপুটটা কই আছে বলো তো? সিতে। তাহলে সি এর মানে তো আউটপুট নাকি? তো এখানে আমি লিখবো আউটপুট দেখাও সি এর মান, যেটাকে লেখা হয় এইভাবে আউটপুট সি, অথবা এটাকে এইভাবেও লেখা হয় প্রিন্ট সি 5 নাম্বার হচ্ছে এন্ড। এই 1 2 3 4 5 এগুলা ইংলিশে লিখলে ভালো আর কি, যেহেতু আমি সব কিছু ইংলিশে লিখতেছি, এগুলাও ইংলিশে লিখবো আর কি। ভ্যালুটা কই বসাবো? কোন ভ্যালুটা? এ আর বি এর মধ্যে যেটা স্টোর হবে। হ্যাঁ, ভ্যালুটা তোমার বসানোর দরকার নাই। ও একটা ভালো প্রশ্ন করছে, দেখি তোমরা এটার উত্তরটা পারো কিনা। ও বলতেছে স্যার ভ্যালুটা কই বসাবো? না না, এখন আমরা তো অ্যালগরিদম লিখলাম, এখন ভ্যালুটা কি, কোন কোন ভ্যালুর যোগ করবো এটা বলতে হবে না? এটা কই বলবো? মানে প্রশ্নটা বুঝতে পারছো? ক্যালকুলেটর দেখছো? ক্যালকুলেটরের মধ্যে কি দুইটা ভ্যালু বসানো থাকে? বসানো থাকে? তাহলে ক্যালকুলেটরে ভ্যালু বসাও কেমনে? বাটন চাইপটা বসাও না? তুমি আসলে বেসিক্যালি একটা ক্যালকুলেটর বানাইছো যেটা দিয়ে শুধু যোগ করা যায়। মানে কি তুমি কি ভ্যালু ফিক্স করে দিতে পারবা যে এই যন্ত্র শুধু 5 আর 7 এর যোগফল করতে পারবে, আর কোনো জিনিস তুমি যদি দাও উত্তর দিবে না, রাগ করবে? এরকম বলা যাবে? বলা যাবে না। তো বুঝছো জিনিসটা? আচ্ছা, তো এটাই হচ্ছে প্রোগ্রাম। তুমি এরকম কিছু সফটওয়্যার বানাবা, তুমি জাস্ট স্ট্রাকচারটা তৈরি করে যাবা, ওর মধ্যে যাই দিবা ওই অনুযায়ী সে কি দিবে? আউটপুট দিবে। বলো। -5 + 10 দিলে आंसर আসবে। 5 আসবে, অবশ্যই आंसर আসবে। आंसर আসবে না কেন? ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন? এনিথিং? না, ভগ্নাংশের ক্ষেত্রে আপাতত আমি পড়াচ্ছি না, আমি শুধু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হিসাব করতেছি। আর কোনো কোশ্চেন নাই? তাহলে আমরা এখন ফ্লো চার্টে চলে যাব। ঠিক আছে, লেখো ফ্লো চার্ট। ফ্লো চার্ট শেখার আগে আমাদের শিখতে হবে হচ্ছে ফ্লো চার্ট কাকে বলে। একটা সমস্যা সমাধানের জন্য যে স্টেপগুলো আছে এগুলাকে যদি আমি জ্যামিতিক রূপ দেই সেটাকে বলা হবে ফ্লো চার্ট। এই সূত্র সঙ্গে আমি লেখাইছি, তাই না? তো এই ফ্লো চার্টের জ্যামিতিক রূপের কয়েকটা ফিক্সড চিহ্ন আছে বা চিত্র আছে। যেমন এই যে এরকম ডিমের মধ্যে তুমি লিখতে পারবা শুধু স্টার্ট এবং এন্ড, এই কথা দুইটা লিখতে হবে কার মধ্যে? ডিমের মধ্যে। তুমি ইনপুট এবং আউটপুট লিখতে পারবা এরকম সামান্তরিকের মধ্যে, ইনপুট অর আউটপুট, এই দুইটা। তুমি আয়তক্ষেত্রের মধ্যে লিখতে পারবা হচ্ছে প্রসেসগুলা। এটা এখন পড়াবো না, কয়েক ক্লাস পরে পড়াবো। এরকম একটা রম্বস আছে এই ফ্লো চার্টে। এই রম্বসের মধ্যে, রম্বসটা সুন্দর হয় নাই, তোমরা সুন্দর করে রাখবা। রম্বসটা হচ্ছে কন্ডিশন, রিলেশন তৈরি করে এটা মত না? হ্যাঁ, তো ইয়ার ডায়াগ্রাম তোমরা খুব চমৎকার ভাবে ইয়ার ডায়াগ্রাম পড়ছো না? সুন্দর করে পড়ছো তো? এটা আসবে না তোমাদের। আমি ওই দিন বোর্ডের বই খুইলা আমি আসলে চ্যাপ্টার 6 দেখিনি, দিছি ইয়ার ডায়াগ্রাম বাদ দিয়ে দিছে। ছিল, এটা বোর্ডের বই ছিল। ঠিক আছে, দেখো পুরো রাখছো, ভালো হয়েছে। খুব বেশি বললে তো সমস্যা নাই, কম পড়লে সমস্যা, তাই না? হ্যাঁ, রম্বস এটা কি কন্ডিশন। এরকম একটা ছোট্ট বৃত্ত আছে, এটাকে বলা হয় কানেক্টর বা সংযোগ।
তীর চিহ্ন এটাকে বলা হয় প্রবাহ বা ফ্লো। লিখছি? লিখছি? তো আমরা এই যে আগের ফ্লো চার্ট আছে না, জাস্ট এটাকেই মানে আগের অ্যালগরিদমটাকে জাস্ট ফ্লো চার্টে কনভার্ট করব। কনভার্সনটা যদি পারো একটা সেট আশা করি অ্যান্সার করতে পারবা। প্রোগ্রামও বোঝার দরকার নেই, কোনো লজিক কিচ্ছু বোঝার দরকার নেই, জাস্ট এই লাইনরে এটার মধ্যে লিখতে হবে, এই লাইনরে এমনি লিখতে হবে, এই জিনিসটা পারলেই হবে। তো আমরা ফার্স্টে দেখি প্রথমে কি লেখা ছিল বলো তো? স্টার্ট লেখা ছিল। স্টার্ট লিখবো কোন চিহ্নের মধ্যে? ডিমের মধ্যে স্টার্ট। তারপরে কি লেখা ছিল? ইনপুট এবি। ইনপুট কার মধ্যে লিখি? তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ইনপুট এ কমা, তারপরে কি ছিল? সি ইকুয়াল টু এ প্লাস বি। হোয়াট ইজ প্রসেস? মনে রাখবা ইনপুট আউটপুট সারা যা আছে সবই প্রসেস। আপাতত এটাই মাথায় রাখো। কন্ডিশন জিনিসটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা কন্ডিশন। তো মনে রাখবা ইনপুট আউটপুট ছাড়া যা আছে সবই কি? প্রসেস। তাহলে সি ইকুয়াল টু এ প্লাস বি এটা কি হবে? প্রসেস কিসের মধ্যে লিখতে হয়? লিখছি? এরপরে কি? আউটপুট। এটা কিসের মধ্যে লিখবো? প্রিন্ট সি। লাস্টে এন। এন কিসের মধ্যে? ডিম। এবং প্রত্যেকটা ফ্লো দিতে হবে। চিত্রটা আমি যদি আমার ইচ্ছা মতো দিলে কোনো সমস্যা হবে? কিরকম ইচ্ছা মতো দিবা? মানে আপনি তো স্যার এই যে এমনি এমনি দিবা, দাও ফ্লোটা ঠিক থাকলে হয়েছে। তবে যদি উল্টা দাও, স্টার্ট দিলা নিচে কিন্তু ফ্লো এমনি উল্টা দিলা, তাইলেও হবে, সমস্যা নেই। লিখছি? এবার আসো আমরা একটা সি প্রোগ্রাম লেখা শিখবো। আচ্ছা, যে প্রোগ্রামে আসুক আমরা শুরুতে কিছু ফিক্সড কথাবার্তা লিখি না সি প্রোগ্রামে, তাহলে সেই ফিক্সড কথাবার্তাগুলো আমরা আগে লিখে ফেলি, তোমরা খাতায় লিখে ফেলবো। লেখো হ্যাশ ইনক্লুড stdio ডট h int মেইন, এরপরে একটা ফাঁকা সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ না না 1-2 না, তোমরা শুধু এগুলো লিখবা। 1-2 তো এটা সফটওয়্যার অটোমেটিক্যালি দিতেছে। এই পর্যন্ত তো কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না। তোমাদের অনেকেরই পেমেন্ট বাকি আছে, তোমাদের পেমেন্ট অলরেডি শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তো যাদের পেমেন্ট বাকি আছে আগামী কালকের মধ্যে তোমরা দিয়ে দিবা। আগামী ক্লাসের মধ্যে, রবিবারের মধ্যে। ও কালকে পড়াবো না? আচ্ছা, তাও রবিবারের মধ্যেই দিও, সমস্যা নাই। কালকে দিতে হবে এরকম না। কালকে পড়াবে? শুক্রবার কালকে, হ্যাঁ কালকে পড়াবো, তোমাদের ব্যাচটা পড়াবো আর কি। 3টায় পড়ো? 3টায় সকালে পড়াবো? 3টা একটু ঝামেলা হয়ে যায়। 3টা আসলে নামাজ টামাজ পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট দিতে 3টা হয়ে যায়। না বাদ দিব না, পড়াই। 3:30? আচ্ছা শোনো, 4টায় সমস্যা আছে কার কার?
প্রাইভেট আছে স্যার পাঁচটায় স্যার এক ক্লাসে নেই না তো সবার মতামত দিন স্যার বাদ দিয়ে দেন। রবিবার পড়া স্যার শুক্রবার লেখো মানলাম না স্যার আচ্ছা প্রোগ্রামের শুরুতে কি লিখতে হয় মনে আছে? আচ্ছা দেখো আমরা এখন কি করব, আমাদের যে ফ্লো চার্টটা আছে না, ফ্লো চার্টের লাইনগুলোকে সি প্রোগ্রামে জাস্ট কনভার্ট করব। কনভার্ট করে কিভাবে লিখতে হয় নিয়মটা খালি বুঝতে হবে, তোমার প্রোগ্রাম বোঝার কোনো দরকার নেই। অ্যালগরিদমের শুরুর লাইনটা কি, 1 নাম্বার লাইনটা কি, স্টার্ট। স্টার্ট মানে সি প্রোগ্রামের ডিক্লারেশন লাইনটা। কোন লাইনটা? ডিক্লারেশন লাইনে কি কি থাকে বলছিলাম না? হ্যাঁ মানে যে 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 ভেরিয়েবল বা ওই যে বাক্সগুলা বলছিলাম না, বাক্সগুলোকে বলা হয় ভেরিয়েবল। যে কয়টা ভেরিয়েবল আমি ব্যবহার করব সেই কয়টা ভেরিয়েবল তোমার লিখতে হবে এবং নামগুলো তোমার লিখতে হবে। অ্যালগরিদমটা দেখে আমরা বলো তো যে এই প্রোগ্রামে আমরা কয়টা ভেরিয়েবল ব্যবহার করছি? 3টা স্যার এবিসি 3টা ব্যবহার করছি না? 3টা এবিসি এবং 3টার নাম কি দিছি? এবিসি। নাম এবিসি দিতে পারবো তোমার এমন কোনো কথা নাই, তুমি চাইলে নাম দিতে পারতে এরকম নাম্বার 1 নাম্বার 2 অ্যানসার, যে কোনো ওয়ার্ডও তুমি নাম দিতে, তুমি চাইলে তোমার নামও দিতে পারতা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এগুলো দেওয়া যাইতো। তো আমরা কি লিখবো? ইন্টিজার এ কমা বি কমা সি, মানে বুঝে দিতেছি এখন। ইন্টিজার এটা মানে হচ্ছে কি? পূর্ণ সংখ্যা। ইন্টিজারের বাংলা কি? পূর্ণ সংখ্যা। এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যা বুঝায় ইন্টিজার দিয়ে। তো তুমি যখন এবিসি এর আগে ইন্টিজার লিখছো, এবিসি এর আগে কি লিখছো? ইন্টিজার লিখছো, এর মানে তুমি বুঝাইতেছো যে এ নামে একটা বাক্স তৈরি হবে, বি নামে একটা বাক্স তৈরি হবে, সি নামে একটা বাক্স তৈরি হবে এবং এই বাক্সগুলোর মধ্যে শুধুমাত্র পূর্ণ সংখ্যাই থাকতে পারবে, অন্য কোনো ধরনের ভ্যালু দশমিক বা যে কোনো অন্য যে কোনো ভ্যালু এখানে থাকতে পারবে না। বুঝছো জিনিসটা? এটার মানে হচ্ছে এটা। আচ্ছা নেক্সট আমরা লিখি নেক্সট লেখো 2 নাম্বার লাইনটা বলো। ইনপুট। ইনপুট মানে সি প্রোগ্রামে যে ওয়ার্ডটা লিখতে হবে সেটা হচ্ছে এটা। কি লিখছি না ভুল হইছে? এটা স্ক্যানএফ। স্ক্যানএফ এর পরে একটা ব্র্যাকেট দাও এবং ব্র্যাকেটটা এতটুকু ফাঁকা রাখো, তারপরে লাস্টে একটা সেমিকোলন দাও। সি প্রোগ্রামের প্রত্যেকটা লাইনের পরে সেমিকোলন দেওয়া লাগে। ফাঁকা রাখছো? আচ্ছা এখন আমাকে বলো তো ইনপুট নিতেছি আমি কয়টা ভ্যালু? 2টা না 3টা? 2টা না 3টা? শিওর? গুড। কি ধরনের ভ্যালু ইনপুট নিতেছি? পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা না অন্য কিছু? পূর্ণ সংখ্যা। গুড। তাইলে পড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমি তো গেছিলামই তো। কেন আমি তো রেডি করে রেখে আসছি, খালি ভ্যানটা গেলেই হবে। রেডি করে রেখে আসছি তো আমি, খালি ভ্যান গেলেই হবে দোকানে। না না গোডাউন আছে, গোডাউন বেশি দূরে না তো, দোকানের পাশেই গোডাউন, ভ্যান পাঠাইলেই হবে। আমি বলে রাখছি তো, টাকা পয়সা দিয়ে আসছি বলে রাখছি। আচ্ছা পার্সেন্ট দেওয়ার পরে একটা ইনভার্টেড কমার মধ্যে 2টা পার্সেন্ট ডি, একটা ইনভার্টেড কমার পরে কি 2টা পার্সেন্ট ডি। 2টা পার্সেন্ট কেন দিলাম? ইনপুট যে 2টা পার্সেন্ট ডি কেন দিলাম? পার্সেন্ট এক্স কেন দিলাম না? ডেসিমেল। ডেসিমেল ডিতে ডেসিমেল বুঝায়, কিন্তু 2টা পার্সেন্ট ডি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে 2টা পূর্ণ সংখ্যা ইনপুট নিতেছি। মানে তুমি যখন এইখানে কি হিসেবে ডিক্লেয়ার করছি? আমি এ হিসেবে ডিক্লেয়ার করছি না, সরি ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করছি না? তুমি যখন কোনো একটা বাক্সকে ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করবা তখন ওইখানে ইনপুট নেওয়ার সময় সবসময় পার্সেন্ট ডি লিখতে হবে। ক্লিয়ার?
এরপরে কমা দিয়ে অ্যাড্রেস অফ, এটারে কি চিহ্ন বলে? অ্যাড্রেস অফ এ কমা অ্যাড্রেস অফ কি? এন্ড হচ্ছে চিহ্নের নাম, কিন্তু সি প্রোগ্রামে এই চিহ্নটাকে বলা হয় অ্যাড্রেস অফ চিহ্ন। ঠিক আছে, আমি তর্জমা করব পুরাটা, কোনো সমস্যা নাই। এরপরে লাইনে কি আছে? সি ইকুয়াল টু এ প্লাস বি, যেমনি আছে এমনি লিখলাম। তারপরে লাইনে কি আছে? আউটপুট। আউটপুট লেখার জন্য হচ্ছে প্রিন্টএফ %d কমা কমা কি সি, লাস্টে রিটার্ন 0। এটা লেখো। তো জরুরি কাজ করে গেছে। তো জায়গা পাবো তো? তিনটার দিকে আনন্দ কলেজের সামনে আসলে পাবেন অনেক। ঠিক আছে, তোমাদের পোস্ট ইমোশন যে আরে তো সমস্যা নেই, আসতে পারে এটা তোমার কি টয়লেট আছে সবাইকে দেখে সার্ভিস দিতে দেখছো? আচ্ছা, এখন হচ্ছে তর্জমা। শুনো, তর্জমায় যে আমরা যে প্রোগ্রামটা করলাম এটা কোন সময় কি কাজ করতেছে আমরা একটু দেখি। নাম্বার 1 নাম্বার লাইনে যখন আমি আসি
1 নাম্বার লাইনে যখন আসি তখন এ নামে একটা বাক্স তৈরি হবে, বি নামে একটা বাক্স তৈরি হবে, সি নাম্বার নাম্বার কি বলে সি নামে একটা বাক্স তৈরি হবে। এরপরে লাইনে যখন আমি লিখতেছি স্ক্যানে পার্সেন্ট ডি কমা অ্যাড্রেস অফ এ কমা অ্যাড্রেস অফ বি, এটার মানে হচ্ছে ইনপুট নাও দুইটা পূর্ণ সংখ্যা, যার প্রথমটা রাখা হচ্ছে এ নামক বাক্সে এবং দ্বিতীয়টা রাখা হচ্ছে বি নামক বাক্সে। এ নামক বাক্সের মধ্যে, যে এটা মানে হচ্ছে বাক্সের মধ্যে বা বাক্সের অ্যাড্রেসে, আর বি এ বাক্সের অ্যাড্রেসে। এরপরে ধরো এই লাইনের পরে আমি যখন এটা রান করব, দেখো আমার কোনো আউটপুট দেখাবে না। আমি যখন রান করলাম তখন আমাকে কোনো আউটপুট দেখাইছে? আউটপুট দেখাচ্ছে না। আউটপুট দেখাচ্ছে না হচ্ছে এই কারণে, কারণ ওই যে স্ক্যানএফ লাইনটা লিখছি না, ওই লাইনের কারণে। কারণ ওইখানে তো আমি বলছি যে আমি ওরা দুইটা ইনপুট দিব, সেই দুইটা ইনপুটকে আমি দিছি? দেই নাই। আচ্ছা, সে ওয়েট করতেছে দুইটা ইনপুটের কারণে। তো আমি এখন দুইটা ইনপুট দিই, একটা দিলাম হচ্ছে 100 আর একটা দিলাম হচ্ছে 200। কি দিয়ে দিলাম? কিবোর্ডের মাধ্যমে দিলাম, ঠিক আছে? তো আমি যখন এখানে 100 আর 200 ইনপুট দিছি তখন এ নামক বাক্সে ঢুকে গেছে হচ্ছে 100, এ নামক বাক্সে গেছে কত? 100, বি নামক বাক্সে কত? 200 গেছে। এরপরে লাইনে আসলো, এরপরে আমি কি বলছি? সি এর মান হবে এ আর বি এর মধ্যে যা আছে সেটার যোগফল। তাহলে সি এর মধ্যে কি আছে? এ আর বি এর যোগফল কত? 300। তাহলে সি তে চলে গেল 300। এখন আমি বলছি প্রিন্ট এফ, অর্থাৎ আউটপুট দেখাও। আউটপুট দেখাবে কয়টা ভ্যালু? এই কারণে পার্সেন্ট ডি কয়টা হয়েছে? একটা। কিন্তু এখানে কি সি এর মধ্যে কি অ্যাড্রেস অফ চিহ্ন হয়েছে? হয় নাই। কারণ হয় নাই, কারণ কি? একটা বাসায় যাওয়ার জন্য অ্যাড্রেস দরকার, বাসাতে বের হওয়ার জন্য অ্যাড্রেস দরকার আছে। আচ্ছা, তাহলে সি এর মধ্যে তো ভ্যালু আছে, ওটা তার অ্যাড্রেস দরকার নাই। তো এই কারণে সি এর আগে কোনো কি হয় নাই। এখন তো ভ্যালু সি থেকে কি করবে? বের করে আউটপুটে দেখাবে। তো সি থেকে বের করার জন্য তার অ্যাড্রেস দরকার নেই, তো সি। এখন আমরা দেখি যে আসলে আউটপুটটা এরকম আসে কিনা। এখন আমরা যখন দেখো এখানে যখন এন্টার দিতেছি 100 আর 200 লিখে আমরা এন্টার দিলাম, কি আসছে? তাহলে সি এর মানটা দেখাই দিল আউটপুট। বুঝতে পারছো কিভাবে কাজ করছে প্রোগ্রামটা? কি বুঝতে পারছি? পরেরটা স্যার এইগুলো কি আসে? মানে ওগুলা প্রসেস রিটার্ন, ওগুলো হচ্ছে প্রসেস রিটার্ন 0 মানে হচ্ছে কোনো লজিক্যাল এরর নাই বা এক্সিকিউশন এরর নাই, এক্সিকিউশন টাইম কত, এই পুরো প্রোগ্রামটা রান করতে কত সেকেন্ড সময় লাগছে, এটা এগুলো আসে। আচ্ছা, এখন আর কোনো প্রশ্ন থাকলে করো। এটা হচ্ছে বেসিক সি প্রোগ্রাম। এখনও যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, নাহলে পরে কিন্তু আস্তে আস্তে বুঝতে সমস্যা হবে। স্যার দুইটা সংখ্যা যোগ করার নিয়ম আর অনেকগুলো সংখ্যা যোগ করার নিয়ম একই? হ্যাঁ, দুটো একই। অনেকগুলো সংখ্যা যোগ করার ক্ষেত্রে কোন জায়গায় চেঞ্জ করতে হবে? ইনপুট। স্ক্যানএফের যে 5টা সংখ্যা যদি বলি তাহলে কই চেঞ্জ হবে বলো তো? আচ্ছা বলো কোন কোন লাইনে চেঞ্জ হবে? কত নাম্বার লাইনে চেঞ্জ হবে? এখানে পার্সেন্ট কয়টা হবে? 5টা পার্সেন্ট হবে। তারপরে আর কি চেঞ্জ হবে? সি ইকুয়াল টু পরে সি প্লাস ডি প্লাস সি। আচ্ছা দিলাম। তারপরে সি থাকবে, অ্যান্সার লিখলাম। যাও অ্যান্সার। এই লাইনে পরিবর্তন হবে। এই লাইনে কি পরিবর্তন হবে? এ বি সি ডি ই অ্যান্সার। কারণ আউটপুট রাখবো কার মধ্যে? অ্যান্সারের মধ্যে। এটা বলছি তাহলে অ্যান্সার এইভাবে ডিক্লেয়ার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এখন চলে যাব হচ্ছে আবার নেক্সট প্রোগ্রামে। লেখো। দেখো যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। না না না, পরীক্ষায় একটা দেওয়া থাকে, বাকি দুইটা লিখতে বলে এরকম। স্যার সি প্রোগ্রামে স্যার প্রোগ্রাম না লেখা দুইটা ডাবল প্লাস দেয়। এটা সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস আর সি প্রোগ্রাম এক জিনিস না। সি প্লাস প্লাস আরেকটা ল্যাঙ্গুয়েজ। আমরা পড়তেছি এটা তো সি ল্যাঙ্গুয়েজ, আর ওটা হচ্ছে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ। এক্সেল সাইজ আর ডাবল এক্সেল সাইজ কি এক কথা?
এখন আমরা তাহলে একটা প্রবলেম স্টেটমেন্ট দেখার পরে কি কি জিনিস আমরা চিন্তা করি বলো তো? একটা প্রবলেম স্টেটমেন্ট দেখার পরে কি কি জিনিস চিন্তা করি? হ্যাঁ, ইনপুট আউটপুট এবং ইনপুট কয়টা হবে না বলো? কি কি? ভূমি উচ্চতা একটা হাফ, ভূমি উচ্চতা হাফ কোন ইনপুট? ভূমি আর উচ্চতার মান। ভূমি আর চারটাও তো থাকতে পারে। চারটা কি কি? এস অর্ধ পরিসীমা এ বি সি তিনটা বহুল দৈর্ঘ্য। ওই সূত্র, আচ্ছা ওই সূত্র আমরা পরে চিন্তা করব। আপাতত আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সূত্র দিয়ে চিন্তা করি। তো এই সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে ইনপুট দিব আমরা কোন কোন ভ্যালু? কোন কোন ভ্যালু ইনপুট দিলে তুমি আউটপুট বলতে পারবা? তাহলে এখানে ইনপুট কয়টা হইলো? দুইটা হইলো। আচ্ছা, তাহলে 1 নাম্বার হচ্ছে আমার স্টার্ট, 2 নাম্বার হচ্ছে ইনপুট, ভূমি, বেস আর উচ্চতা হচ্ছে হাইট, এরকম নাম দিলাম তাহলে তোমাদের অভ্যাস হবে, বড় নামের অভ্যাস হবে। 3 নাম্বার হচ্ছে কি? এরিয়া ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। 4 নাম্বার হচ্ছে প্রিন্ট এরিয়া। 5 নাম্বার হচ্ছে এন্ড। না, এরকম করার নিয়ম নাই। দেখছি কোনো কোশ্চেন? নো কোশ্চেন, গুড। এরিয়াতে যে কোন চিহ্নটা দিছেন এটা কি স্টার দিতে হবে না যে কোনো কোন দিলে হবে? অ্যালগরিদমে নরমাল গুণন দিলেও হবে, ডট দিলেও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু সি প্রোগ্রামে গিয়ে ডিফারেন্ট লিখতে হবে। অ্যালগরিদম লেখা শেষ, ফ্লো চার্টটা লিখে ফেলো। তোমরা আলাদা লেখো। স্যার ভাগ চিহ্ন কেন দিব? ভাগ চিহ্ন কিসে? দিয়া নাকি স্যার যে ভাগ চিহ্ন? ওটা সি প্রোগ্রামে, ওগুলা অ্যালগরিদম ফ্লো চার্টে কোনো প্রবলেম নেই। ওগুলা কাহিনী হচ্ছে সি প্রোগ্রামে। লিখছো? লিখছি? অ্যালগরিদম ফ্লোচার্ট শেষ, এবার আসো সি প্রোগ্রাম। তো সি প্রোগ্রামে আমরা প্রথমে আগে চিন্তা করি আমরা এখানে কয়টা ভেরিয়েবল ব্যবহার করছি। আগে এগুলো লেখো, বাংলা কথাগুলো লেখো, মানে এই যে এগুলা নরমাল ফিক্সড কথাগুলা।
বুঝছো? আচ্ছা, এখন এই প্রোগ্রামে আমরা কয়টা ভেরিয়েবল ব্যবহার করছি? তিনটা কয়টা? তিনটা তিনটা। তো তিনটা ডিক্লেয়ার করতে হবে। এখন তিনটার মধ্যে তিনটাই পূর্ণ সংখ্যাই তো নাকি? শিওর? হাফ কি আবার? হাফ কি বলতেছো? হাফ ভগ্নাংশ, এই কারণে এরকম তো চিন্তা করলে হবে না। হাফের সাথে তো আমার কোনো প্রবলেম, সম্পর্ক না। সম্পর্ক হচ্ছে যে আমার এই পুরো প্রোগ্রামটা পড়ার পরে আমার মাথায় কেসগুলো নিয়ে আসতে হবে। আচ্ছা, এইখানে কি কখনো দশমিক সংখ্যা থাকতে পারে বা দশমিক সংখ্যা আসতে পারে? একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি সবসময় পূর্ণ সংখ্যায় আসে? দশমিকই আসে, দশমিকই আসে সবসময়। কারণ 2 দিয়ে ভাগ করতেছো না তুমি, সবসময় 2 দিয়ে ভাগ করলে কি মিলবে এরকম কোনো কথা আছে? দশমিক আসতে পারে না। তো যদি তুমি কখনো দেখো যে তুমি যে ভেরিয়েবলগুলো ব্যবহার করতেছো এই ভেরিয়েবলের মধ্যে কোনোটা অ্যান্সার হোক, ইনপুট হোক, আউটপুট হোক, যে কোনো একটা যদি দশমিক হওয়ার পসিবিলিটি থাকে, তাহলে অলওয়েজ তোমরা ইন্টিজার ব্যবহার করবা না, সেটার পরিবর্তে ব্যবহার করবা হচ্ছে কি, লেখা উঠলো নাকি? উঠছে কি? ফ্লোট। ইন্টিজারের পরিবর্তে ব্যবহার করতে হবে ফ্লোট। এখন অনেক গাধা আবার এটা বলবে যে স্যার এই ইন্টিজারও চেঞ্জ করে দিই। না, এটা সারা জীবন ইন্টিজার। চেঞ্জ হবে কোনটা? ডিক্লারেশন লাইনের ইন্টিজার। ঠিক আছে? তাহলে ফ্লোট, বেস, হাইট, আরেকটা কি নিছি? এরিয়া। নাম শেষ? কমা হ্যাঁ, কমা হবে। 2 নাম্বার লাইনে কি লিখতে হবে রে? ইনপুট আছে না? ইনপুট থাকলে স্ক্যানএফ। ইনপুট দেবো কয়টা? 3টা। কি কি? তাহলে পার্সেন্ট ডি কয়টা হবে? একটা হবে না, পার্সেন্ট ডি, পার্সেন্ট এফ হবে। ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করলে হয়তো কত কি? পার্সেন্ট ডি। যেহেতু ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করতেছি, কি হবে? পার্সেন্ট এফ হবে। কয়টা হবে পার্সেন্ট এফ? 2টা। ঠিক আছে? কমা একটা থাকবে কিসের মধ্যে? বেজের অ্যাড্রেসে, আর একটা থাকবে হচ্ছে হাইটের অ্যাড্রেসে। এরপরে লাইনে কি আছে? এরিয়া ইকুয়াল টু, খুব ভালো করে খেয়াল করো, আমি দিচ্ছি 0.5, কারণ এখানে হাফ লেখা যায় না তা না, হাফ লিখতে হবে এইভাবে 1/2 এমনে। তুমি যে নিচের যে দাগটা, এটা তো টাইপ করে লিখতে পারবা না, পারবা? এইভাবে লিখতে হয়। আচ্ছা, কিবোর্ডে কোনো গুণন চিহ্ন নাই, তো এই কারণে কি চিহ্ন ইউজ করতে হবে? স্টার চিহ্ন ইউজ করতে হবে। হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এখানে স্টার লিখতে হবে। এরিয়া বানান ভুল হয়েছে। প্রিন্টএফ পার্সেন্ট এফ কমা এরিয়া রিটার্ন 0। ডাটাবেসের মধ্যে কি কি আসবে প্রশ্ন? কুইরিগুলো আসবে, হোয়ার কন্ডিশনের কুইরিগুলো আসবে, সাম অ্যাভারেজ এগুলো আসবে, সিলেক্ট কুইরি, ইনসার্ট কুইরি, আপডেট কুইরি, ডিলিট কুইরি এগুলো আসবে। রিলেশন ডাটাবেসের মধ্যে রিলেশন কয় প্রকার, কি কি এগুলো আসবে। ডাটাবেসের সুবিধা অসুবিধা আসবে, ডাটাবেস কেন ব্যবহার করা হয়, বাংলা কথাবার্তা এগুলো। তবে জেনারেলি তোমাদের ব্যাচে বাংলা কথাবার্তা আসার পরিবর্তে কুইরি বেশি আসার পসিবিলিটি অনেক বেশি। স্যার এগুলো প্র্যাকটিস করার মতো কোনো সোর্স নাই। এগুলো কি হবে? সি এর কোনো ফুল মিনিং নাই, এবিসি, এবিসি এর সি। স্যার তাহলে কেমনে? না, এমনি সি প্লাস প্লাস। এখন পাইথনের ফুল মিনিং কি? সাপ, সাপ, হাফ, হাফ। ওই তো পাইথনও তো প্রোগ্রামার, প্রোগ্রামের নামের কোনো আসলে ফুল মিনিং নাম দিছে আর কি। রুবি একটা নাম আছে, কারো হয়তো ভালো লাগছে রুবি নামটা দিয়ে দিচ্ছে। সবচেয়ে আপডেটেড এটা কি? এরকম কোনো আপডেট সিস্টেম এরকম কিছু বলা যাবে না। আপডেট কোনো ল্যাঙ্গুয়েজের কোনো আপডেট নাই।
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকারের সময় একটু চেঞ্জ হয়, একটু সিনট্যাক্স পরিবর্তন হয়, কোনো কারো কাছে এক একজনের কাছে এক একটা ল্যাঙ্গুয়েজ ভালো লাগে, এরকম আর কি জিনিসটা প্রোগ্রামিং করার জন্য। লিখছি, বাড়ির কাজ লেখো একটা। লেখো একটি না, একটি হলে হবে দুটি সংখ্যার গড় এবং যোগফল এবং বিয়োগফল এর যোগফল কত সেটি নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট ও হ্যাঁ, বই তো আসার কথা, তারা অতক্ষণ দিই বই দিয়ে দিব 1 সেকেন্ড ওয়েট করো। একটু বসো তুমি।